নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভা যারা শুনেছেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন শুভেন্দু অধিকারীকে আমার বন্ধু হিসাবে সম্বোধন করলেন অমিত শাহ। और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी हमारे राष्ट्रीय এবং বললেন শুভেন্দু অধিকারী যখন কিছু বলতে ওঠেন বিধানসভায় মুখ্যমন্ত্রী ভয় পান, তাহলে হাঁটু কাঁপেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নেতাজি ইন্ডোরে উপস্থিত বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের যে হর্ষধ্বনি শোনা গেল তার থেকে একটা জিনিস স্পষ্ট, যে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে এসেছেন ঠিকই 2020 সালের 19শে ডিসেম্বর, 5 বছর হয়েছে। শুভেন্দু কিন্তু বিজেপির কর্মী সমর্থক এবং কর্মকর্তাদের একটা বড় অংশের মন জয় করেছেন। আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনেক অভিযোগ তুলতে পারেন, বিজেপির অনেকে তোলেন যে টানকোট মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় রাজনীতি করেছে, তৃণমূল থেকে সব সুযোগ সুবিধা নিয়ে বিজেপিতে এসে এখন ছড়ি ঘোরাচ্ছে। এই অভিযোগগুলো অনেকেই তোলেন, যারা ওই আদি বিজেপি বলি, যাদের পারফরমেন্স কোনো কালেই খুব ভালো ছিল না এবং তাদের সঙ্গে সঙ্গত করছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মনে হয়েছে তার যে বর্তমান অবস্থা তার পিছনে দায়ী শুভেন্দু। শুভেন্দুর কলকাঠিতেই তাকে মেদিনীপুর আসন ছাড়তে হয়েছিল ইত্যাদি। এবং তিনি যখন সুযোগ পাচ্ছেন শুভেন্দুকে বিঁধছেন। যেমন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে তিনি যেভাবে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন, সেখানে শুভেন্দুর তো সনাতনী সভা হচ্ছিল কাঁথিতে, সেখানে যাননি। সোজা দীঘায় গিয়ে তিনি যেভাবে মাইকের সামনে সব বলতে শুরু করলেন তাতে বিজেপির অস্বস্তি হয়েছিল। তবে দিলীপ ঘোষের ক্ষতি অনেক বেশি হয়েছে। দিলীপ ঘোষ এখন বিজেপিতে ব্লাক্ত হয়ে গেছেন, কোনো অনুষ্ঠানেই তিনি ডাক পান না। সংঘ এবং বিজেপি নেতৃত্ব বলে দিয়েছে রাজ্য নেতৃত্বকে দিলীপ বাবুকে ডাকার প্রয়োজন নেই, উনি দল থাকতে চাইলে থাকুন, বাড়তি কোনো গুরুত্ব পাবেন না। আর উনি যদি দল ছেড়েও দিতে চান ছেড়ে দিন। ধরে রাখার জন্য দিলীপ ঘোষকে আর বিজেপির পক্ষ থেকে বাড়তি কোনো তাগিদ দেখানো হবে না। হ্যাঁ, দিলীপ বাবু যদি বিজেপিতে থাকেন নির্বাচনে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন, টিকিটও পাবেন, সেটা ডিফারেন্ট থিং। দিলীপ বাবু তো শুধু একটা টিকিট নিয়ে বিধানসভায় লড়তে চান না, তিনি রাজ্য রাজনীতিতে বিজেপির অভ্যন্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চান। কিন্তু সেটা এখন সম্ভব হচ্ছে না, যদিও দিলীপ বাবু তো 6 বছর ধরে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, তাই রাজ্য সভাপতি হওয়া দিলীপ বাবুর পক্ষে সম্ভব নয়। আর দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপ বাবু যে কাণ্ড কারখানা করেছেন, বিজেপি এবং সংঘ নেতৃত্ব তার উপর যার পর নাই ক্ষুব্ধ। এই যে জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে, জন বার্লা তার বিজেপি ছাড়ার পিছনে শুভেন্দুকে দায়ী করেছেন। তিনি বলেছেন যে রেলের জমিতে 160 কোটি টাকা খরচ করে একটা হসপিটাল করতে চেয়েছিলেন, ফান্ডও নাকি জোগাড় হয়ে গেছিল, বিরোধী দলনেতা কলকাঠি নেলে সেটা হতে দেননি। বিরোধী দলনেতা শার্প রিয়াকশন দিয়েছেন, চিঠি পাঠিয়েছেন, মানহানির মামলা করবেন বলেছেন যদি না জন বার্লা এই বক্তব্যের জন্য ক্ষমা না চান। দিলীপ ঘোষ আবার জন বার্লার বক্তব্যকে পরোক্ষে সমর্থন করেছেন। তো দিলীপ ঘোষের অবস্থান এখন দলের মধ্যে নড়বড়ে। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, দুবারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী। সুকান্ত বাবু জানেন যে শুভেন্দু অধিকারীর মতো তার রাজনৈতিক অভিজ্ঞতা নেই। শুভেন্দু 37 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, একবারে কলেজ থেকে শুরু করে আজকে বিরোধী দলনেতা, মন্ত্রী, সাংসদ, অনেক কিছু হয়েছে, কাউন্সিলর। এবং শুভেন্দু কিন্তু কর্মী সমর্থকদের পাশে দাঁড়ান, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে দাঁড়ান। তার মনোনীত অনেক প্রার্থী নির্বাচনে জিততে পারেনি লোকসভায়, এটা ঠিক,
আবার পূর্ব মেদিনীপুরে তৃণমূলের মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী 2টো আসনে জয়লাভ করে লোকসভায়। তাই আমার যে ধারণা, অমিত শাহের বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট, যে যাই বলুন না কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু বাবুর চোখ দিয়েই কিন্তু বাংলাকে দেখছেন এবং দেখবেন। নইলে অমিত শাহ বলতেন না, কাউকে বলেননি আমার বন্ধু শুভেন্দু অধিকারী। শুভেন্দু তো পরিশ্রম করছেন, অনস্বীকার্য। কখনো উত্তরবঙ্গ, কখনো দক্ষিণবঙ্গ, কখনো কলকাতা, দিনে 400 কিলোমিটার ট্রাভেল করছে হামেশা, এবং কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ আছে। সঙ্গের সঙ্গেও শুভেন্দু কিন্তু তার সম্পর্কটাকে ধীরে ধীরে মজবুত করছে। মাঝে হয়তো শুভেন্দুর রাজনৈতিক পথ আরএসএস এর বিচারধারার মধ্যে পার্থক্য ছিল, কিন্তু এখন সেই পার্থক্যটা নেই। আরএসএস মনে করত কয়েকদিন আগেও যে এখানে বাম কংগ্রেস আগামী দিনে মাথাচাড়া দিতে পারে। তাদের কাছে বাম কংগ্রেসের ইডিওলজিক্যাল চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল তৃণমূলের থেকে। কিন্তু বাম কংগ্রেস যে শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে, বিশেষ করে বামেরা, এটা শুভেন্দু বাবু বোঝাতে পেরেছেন আরএসএস নেতৃত্বকে। তাই আরএসএসও এবার ওই বাম কংগ্রেস জুজুকে আর গুরুত্ব দিচ্ছে না। তারা মনে করছে যে বিজেপি এখানে ক্ষমতায় আসতে গেলে তৃণমূলকেই মোকাবিলা করতে হবে, এবং সেই জন্য সঙ্গের যারা প্রচারক আছেন, যারা সিম্প্যাথাইজার আছেন, তারা কিন্তু নেমেছেন, এবারে আগে থেকেই নেমেছেন। লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গের সঙ্গভাবে গা ঘামায়নি। বিজেপিতে তার খেসারত দিতে হয়েছে ভারতে, কিন্তু তারপরে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং সঙ্গের শীর্ষ নেতৃত্ব আলাপ আলোচনার মাধ্যমে যে মত পার্থক্যগুলো ছিল সেগুলো অনেকটা নিরসন করেছেন। তাই হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্রে সঙ্গের প্রচারকরা বিজেপির পক্ষে প্রচার করেছেন, বিজেপি হাতে নাতে ফল পেয়েছে। গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানের সংঘের যে সংগঠন পশ্চিমবঙ্গে হয়তো সেরকম নয়, কিন্তু পশ্চিমবঙ্গে একদম উড়িয়ে দেওয়ার মতো সংগঠন নয়। বহু জায়গায় আরএসএস নিবৃত্তে কাজ করছে এবং একটা সাংগঠনিক নেটওয়ার্ক তৈরি করেছে। সেই সাংগঠনিক নেটওয়ার্কটা এবার বিজেপির পক্ষে 2026-এর নির্বাচনে ঝাঁপাবে। এবং বাম কংগ্রেস যে আর কোনো থ্রেট নয় বিজেপির কাছে পশ্চিমবঙ্গে, এটা সংঘ নেতৃত্ব বুঝেছেন এবং কনভিন্সড হয়েছেন। শুভেন্দু অধিকারী এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে বাম কংগ্রেসের উত্থান হতে পারে, এই আশঙ্কায় বিজেপি এখনো শক্তিশালী নয়, আচ্ছা তৃণমূল থাক, বাম কংগ্রেস তো আসছে না, এই ধারণাটা আর আরএসএস এর মধ্যে নেই। ছিল কিছুদিন আগেও ছিল, কিন্তু এখন আর নেই। তারা বুঝতে পেরেছেন যে আগামী 100 বছরে বাম কংগ্রেস এখানে কিছু করতে পারবে না, বামেরা পারবে না। কংগ্রেস, তৃণমূল ভেঙে গেলে কংগ্রেসের পালে হাওয়া লাগবে, তখন তো প্রধান বিরোধী দল কংগ্রেস হবে, বামেরা পারবে না, সেটা আলাদা কথা। কিন্তু এই মুহূর্তে বাম কংগ্রেস কোনো থ্রেট নয় আরএসএস এর কাছে, বিজেপির কাছে এই রাজ্যে। তাই বাম কংগ্রেস উঠে আসতে পারে এই আশঙ্কায় বিজেপি স্বাবলম্বী হয়নি। আচ্ছা ঠিক আছে, তৃণমূল থাক, ওদের তো ওরকম ইডিওলজি নেই, দে আর প্লেইং ফুটবল উইথ ইডিওলজি। যাই হোক, সমস্যা হলে কেন্দ্রে কখনো সংসদ থেকে ওয়াকআউট করে, কখনো ভোট না দিয়ে, অনেক স্পর্শকাতর বিষয় সংসদে পাশ করাতে, বিল পাশ করাতে আমাদের সহায়তা করবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর বিজেপিও সেই অর্থে সময় লাগবে, ঠিক আছে তৃণমূল থাক, বাম কংগ্রেস যেন না আসে, সেই ধারণাটা মুছে গেছে আরএসএস। এবং এর পিছনে ভূমিকা শুভেন্দু বুঝিয়েছেন, এবং বামেদের, কংগ্রেসকে বারবার করে তিনি বলছেন ভোটারদের যে এবারেও যদি তৃণমূল না যায় তাহলে পশ্চিমবঙ্গে কোনো বিরোধী রাজনীতি হবে না এবং হিন্দুরা বিপন্ন হবে। এটা একটা কারেন্সি পেয়েছে। বাম কংগ্রেসের হিন্দু ভোটারদের মধ্যে, তৃণমূলের হিন্দু ভোটারদের মধ্যে
বাংলার মাতৃশক্তির মধ্যেও। এবং তাদের একটা অংশের তৃণমূলের প্রতি মোহভঙ্গ হওয়ার পিছনে কারণ আছে দুর্নীতি, স্বজন পোষণ এবং তোষণ। বাংলাদেশ, মালদা, মুর্শিদাবাদ, পেহেলগামের ঘটনা হিন্দুদের একটা করেছে অনেক ক্ষেত্রে। এটা বাস্তবে এটা তৃণমূলও জানে। এবং শুভেন্দুর গুরুত্ব যে বাড়ছে সেটা কিন্তু অমিত শাহের বক্তব্য থেকে স্পষ্ট। এবং শুভেন্দুর কথা যে অমিত শাহ বললেন, নেতাজি ইন্ডোর জুড়ে যে হাততালি পড়ল, সেটাও তার ইঙ্গিত। শুভেন্দুর গুরুত্ব বাড়ছে তার মানে এই নয় যে টিকিট বিলির ক্ষেত্রে শুভেন্দুই শেষ কথা বলবেন, না, এরকম কোনো ধারণা করা ঠিক নয়। আমার ধারণা 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শুভেন্দুর মতামত সর্বাধিক গুরুত্ব পাবে। অন্য জায়গায় সুকান্ত মজুমদার, সংঘ, আরো বিজেপির যা নিয়ম আছে, একটা কেন্দ্র পিছু 3 জন নাম, তারপরে ওদের সেন্ট্রাল পার্লামেন্টারি পার্টি প্রধানমন্ত্রী উপস্থিতিতে চূড়ান্ত নামটি স্থির করেন, এগুলো তো আছেই। কিন্তু প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে বিশেষত 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া শুভেন্দুর মত অন্যদের থেকে বেশি গুরুত্ব পাবে। শুধু প্রার্থী নয়, নির্বাচনের রণনীতি তৈরি করা, প্রচারের কৌশল ঠিক করা, সবার সাথেই কথা বলবেন বিজেপির নেতারা, সুকান্ত বাবু, শুভেন্দু বাবু, অমিতাভ চক্রবর্তী, যারা যারা আছেন পদাধিকারী, পর্যবেক্ষক, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালভিয়া। কিন্তু বাংলাকে রাজনৈতিকভাবে দেখার ক্ষেত্রে অমিত শাহ এখনো ভরসা রাখছেন শুভেন্দু অধিকারীর উপর। নেতাজি ইন্ডোরে অমিত শাহের শুভেন্দুকে সম্বোধন করার মধ্যে দিয়ে সেই বার্তাটা স্পষ্ট চলে গেছে বিজেপির ব্যাংক অ্যান্ড ফাইলের মধ্যে।